আজ এখন আমরা পড়ব মেম সাহেব উপন্যাসের ১৬তম পর্ব। যারা পূর্বের পর্বগুলো মিস করেছি বা শুনতে পারি নাই, তারা আমার চ্যানেল থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে আপনারা সেটি শুনতে পারেন। তো এখন আমরা শুরু করব মেম সাহেব উপন্যাসের ১৬তম পর্ব। পরের দিন ঘুম ভাঙতে অনেক বেলা হয়েছিল, হয়তো আরও অনেক বেলা হতো, কিন্তু সূর্যের আলো চোখে পড়ায় আমার ঘুম ভেঙে গেল। পাশের খাটে মেম সাহেব আমার দিকে ফিরে শুয়েছিল। সূর্যের আলো ওর চোখে পড়ছিল না। মনে হলো মহা আনন্দে স্বপ্নে বিভোর হয়ে আছে। ওর ঘুম ভাঙাতে আমার মন চাইল না। ও এত নিশ্চিন্তে এত শান্তিতে ঘুমোচ্ছিল যে দেখতে বেশ লাগছিল। বহুক্ষণ ধরে শুধু চেয়ে দেখলাম, তারপর উঠে আরো ভালো করে দেখলাম। ওর সর্বাঙ্গের ওপর দিয়ে বারবার চোখ বুলিয়ে নিলাম। হয়তো হাত বুলিয়ে দিয়েছিলাম ওর গায়ে। মনে মনে কত কি ভাবলাম এই মেম সাহেব, এই আমার জীবনটার নায়িকা, এই চপলা চঞ্চলা বালা যে আমার জীবনে ইতিহাসের মোড় ঘুরিয়েছে, এই সেই শিল্পী যে আমার জীবনে সুখ দিয়েছে, চোখে দিয়েছে স্বপ্ন। ভাবলাম এই সেই মেয়ে যে আমার জীবনে না এলে আমি কোথায় সবার অলক্ষ্যে হারিয়ে যেতাম। শুকনো পাতার মতো কালবৈশাখীর মাতাল হাওয়ায় অজানা ভবিষ্যতের কোলে চিরকালের জন্য লুকিয়ে পড়তাম। ভাবতে ভাবতে ভারী ভালো লাগলো। ওর কপালের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে একটু আদর করলাম। মেম সাহেব কাত হয়ে শুয়েছিল। ওর দীর্ঘ মোটা বিনুনিটা কাঁধের পাশ বুকের উপর দিয়ে বিছানায় লুটিয়ে পড়েছিল। আমি মুগ্ধ হয়ে আরো কিছুক্ষণ চেয়ে রইলাম। ওর ছন্দবদ্ধ দেহের চড়াই উতরাই দেখে যেন মনে হলো প্রাকটিলিক্সিস এর ভেনাস বা সাচির যক্ষী টার্সো, নাকি খাজুরাহার নায়িকা অজান্তার মারকন্যা। ইভার মতো মেম সাহেব নিশ্চয়ই অত সুন্দরী ছিল না, কিন্তু আমার চোখের, আমার মনে সে তো অনন্যা। আমার শ্যামা মেম সাহেবকে মুগ্ধ করে দেখলাম। ভাবলাম বাইবেলের মতো তো নারী ভগবানের শ্রেষ্ঠ কীর্তি। কিন্তু সবাই কি মেম সাহেব হয়? এই দেহের মাধুর্য, চোখে এমন স্বপ্ন, চরিত্রের এই দৃঢ়তা, মনের এই প্রসারতা তো আর কোথাও পেলাম না। ঘুমিয়েও যেন ও আমাকে ইশারা করলো। মনে হলো যেন ডাক দিল, ওগো কাছে এসো না, দূরে কেন? তুমি আমাকে তোমার বুকের মধ্যে তুলে নিবে না? আমি হাসলাম। মনে মনে বললাম, পোড়ামুখী, তুই তো জানিস না আমি তোকে আদর করতেও আমার ভয় হয়। তোকে বেশিক্ষণ বুকের মধ্যে ধরে রাখলে আমার জ্বালা করে, ভয় ধরে। ভয়? হ্যাঁ, ভয়। ভয় হবে না? যদি কোনোদিন কোনো কারণে কোনো দৈব দুর্বিপাকে পড়ে আমার বুকটা খালি হয়ে যায়, তখন? ঘুমিয়ে মেম সাহেব ওর ডান হাতটা আমার কোলের ওপর ফেলে একটু জড়িয়ে ধরবার চেষ্টা করলো, যেন বলল, না গো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি মেম সাহেবকে একটু কাছে টেনে নিলাম, একটু আদর করলাম। ওই সকালবেলার মিষ্টি সূর্যের আলোয় মেম সাহেবকে আদর করতে বড় ভালো লাগলো। কিন্তু আনন্দের ওই মুহূর্তে একবার মনে হলো, সন্ধ্যায় তো সূর্য অস্ত যায়, পৃথিবীর তো অন্ধকার নেমে আসে। জানো দোলা বৌদি, ওই হতচ্ছাড়া মেয়েটাকে আমি যখনই বেশি আদর করে কাছে পেয়েছি, তখনই আমার মনের মধ্যে ভয় করতো। কেন যে করতো তা কিন্তু জানি না আজও। কিন্তু আজ মনে হয়, থাকবে, ওসব কথা বলতে শুরু করলে আবার সব কিছু গুলিয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার মেম সাহেবের কাহিনী শোনাতে হবে। সময় বেড়ে এগিয়ে চলছে, যত তাড়াতাড়ি সম্ভব একটা শুভলগ্নে আমাকে তো তোমরা পরিচিত করতে হবে, তাই না? তাছাড়াও আমারও বয়স বাড়ছে। বয়স বেশি হয়ে গেলে কি আমার কপালে কিছু জুটবে? ওই অরণ্য পর্বত লেকের ধারে রাজপ্রাসাদে 2টি দিন 2 রাত্রি স্বপ্ন দেখে আমরা দিল্লি ফিরে এলাম ঠিকই, কিন্তু মেম সাহেব আর আমি গিয়েছিলাম সেই, আমরা ফিরে এলাম না। ফিরে এলাম সম্পূর্ণ নতুন হয়ে। দিল্লিতে ফিরে এসে মেম সাহেবের একটি মুহূর্তও নষ্ট করিনি। সংসার পাতার কাছে মেতেছিলাম। একটা স্কুটার রিক্সা নিয়ে দুজন মিলে দিল্লির পাড়ায় ঘুরেছিলাম ভবিষ্যতের আস্তানা পছন্দ করবার আশায়।
কলরবাগ, ওয়েস্টার্ন এক্সটেনশন, নিউ রাজেন্দ্রনগর, ইস্ট প্যানেলনগর থেকে দক্ষিণে নিজামুদ্দিন, জংপুরা, ডিফেন্সি কলোনি, সাউথ অ্যাসোসিয়েশন, গ্রিন পার্ক পর্যন্ত ঘুরেছিলাম। সব দেখে শুনে ও বলেছিল গ্রিন পার্কেই একটা ছোটোখাটো কটেজ নেব আমরা। এত জায়গা থাকতে গ্রিন পার্ক শহর থেকে বেশ একটু দূরে আর বেশ ফাঁকা ফাঁকা আছে, বড্ড দূর। তা হোক, তবু শান্তি পাওয়া যাবে। তা ঠিক, পরে বলেছিল 2-3 মাসের মধ্যেই বাড়ি ঠিক করবে, তারপর একটু গোছগাছ করে নিয়ে সংসার পাতব। হাত দিয়ে আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মেম সাহেব জিজ্ঞাসা করলো, কেমন, তোমার আপত্তি নেই তো? আমি মাথা নেড়ে বলছিলাম না। আরও দু চারটে কি কথাবার্তা বলার পর আমার গলাটা জড়িয়ে ধরে বলল, দেখো না, বিয়ের পর তোমাকে কেমন জব্দ করি। কি জব্দ করবে? আজে বাজে খাওয়া দাওয়া, ফালতু আড্ডা দেওয়া বন্ধ করে দেব, তাই বুঝি? তবে কি? এবার আমিও একটা হাত ওর গলাটা জড়িয়ে ধরে বললাম, আর কি করবে মেম সাহেব? আধো আধো গলায় উত্তর দিল, সব কথা কেন বলবো? তাই বুঝি? তবে কি? বাট ইউ উইল সি, আই উইল মেক ইউ হ্যাপি। তা আমি জানি, তবে মাঝে মাঝে আমার ভয় হয়। কি ভয় হয়? আমি ওর কানে ফিসফিস করে বললাম, আমি বোধ হয় ত্রৈন্য হব। মেম সাহেব আমাকে একটা ধাক্কা দিয়ে বলল, বাজে বকো না। একটু মুচকি হাসলেও সিরিয়াসলি বললাম, বাজে না মেম সাহেব, বিয়ের পর বোধ হয় আমি তোমাকে ছেড়ে পার্লামেন্ট বা অফিসে যেতেও পারবো না। এবার মেম সাহেব একটু হাসলো, বলল, 24 ঘন্টা বাড়ি বসে কি করবে? আবার কানে কানে ফিসফিস করে বললাম, তোমাকে নিয়ে শুয়ে থাকবো। ও হেসে বলল, অসভ্য কোথাকার। একটু থেমে বলল, শুতে দিলে তো? আমি বললাম, শুতে না দিলে আমি চিৎকার করে কান্নাকাটি করে সারা পাড়ায় জানিয়ে দেব। মেম সাহেব এবার আমার পাশ থেকে উঠে পড়ে মুখ টিপে হাসতে হাসতে বললে, বাপ রে বাপ, কি অসভ্য। আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম। ও ছুটে বারান্দায় বেরিয়ে যাবার চেষ্টা করলো, পারল না। আঁচল ধরে টানতে টানতে নিয়ে এলাম সোফার ওপর। যদি বলি এখনই, হাতে ঘুষি পাকিয়ে বলল, নাক ফাটিয়ে দেব। সত্যি, এমন করে মেম সাহেবের দিল্লিবাসের মেয়াদ ধীরে ধীরে শেষ হয়ে গেল। রবিবার বিকালে ডিলাক্স এয়ার কন্ডিশনড এক্সপ্রেসে কলকাতা চলে গেল। ওয়েস্টার্ন কোর্ট থেকে স্টেশন রওনা হবার আগে মেম সাহেব আমাকে প্রণাম করলো, আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে একটু কাঁদলো। আমি ওকে আশীর্বাদ করলাম, আদর করলাম, চোখের জল মুছে দিলাম। 1 সপ্তাহ ধরে দুজনে কত কথা বলেছি, কিন্তু সেদিন ওর বিদায় মুহূর্তে দুজনের কেউই বিশেষ কথা বলতে পারিনি। আমি শুধু বলেছিলাম, সাবধানে থেকো, ঠিক মতো চিঠিপত্র দিও। ও বলেছিল ঠিক মতো খাওয়া দাওয়া করো, তোমার কিন্তু শরীর ভালো না। শেষে নিউ দিল্লি স্টেশনে ট্রেন ছাড়ার ঠিক আগে বলেছিল, তুমি কিন্তু আমাকে বেশি দিন একলা রেখো না, কলকাতায় আমি একলা থাকতে পারি না। মেম সাহেব চলে গেল। আমি ওয়েস্টার্ন কোর্টের শূন্য ঘরে ফিরে এলাম। মনটা ভীষণ খারাপ। খেতে গেলাম না। ডাইনিং হলে আমাকে দেখতে না পেয়ে গজানন এলো আমার ঘরে খবর নিতে। আমাকে অনেক অনুরোধ করলো, কিন্তু তবুও আমি খেতে গেলাম না। বললাম, শরীর খারাপ। গজানন আমার মনের অবস্থা ঠিকই উপলব্ধি করেছিল, সেজন্য সেও আর দ্বিতীয়বার অনুরোধ না করে বিদায় নিল। কলকাতা থেকে মেম সাহেব পৌঁছানোর সংবাদ আসতে না আসতেই আমি আবার কাজকর্ম শুরু করেছিলাম। পুরো একটা সপ্তাহ পার্লামেন্টে যায়নি, সাউথ নর্থ ব্লক যায়নি, মন্ত্রী এমপির অফিসার্স ডিপার্টমেন্ট দর্শন করিনি, এমনকি টাইপরাইটার পর্যন্ত স্পর্শ করিনি। 2-1 দিন এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, কিন্তু বিশেষ উল্লেখযোগ্য কোনো খবর টবর পেলাম না। পার্লামেন্টে তখন আকসাই চীন সড়ক নিয়ে ঝড় বইছিল। প্রাইম মিনিস্টারের বেশ গরম গরম কথা বলেছিলেন মাঝে মাঝেই। 2-4 জন পলিটিশিয়ান যুদ্ধ করবার পরামর্শ দিলেও প্রাইম মিনিস্টার তা মানতে রাজি হলেন না। অথচ এইভাবে বক্তৃতার লড়াই আর কতদিন চলতে পারে? অল ইন্ডিয়া রেডিও আর পিকিং বেতারের রাজনৈতিক মল্লযুদ্ধে তেতো হয়ে উঠেছিল। লড়াই করায় কোনো উদ্বেগ বা আয়োজন বা মনোবৃত্তি সহকারী মহলে না দেখিয়ে আমার মনে স্থির বিশ্বাস হলো আলোচনা হতে বাধ্য। 2-4 জন সিনিয়র ক্যাবিনেট মিনিস্টারের বাড়িতে আর অফিসে কয়েকদিন ঘোরাঘুরি করে কোনো হদিস পেলাম না। শেষে সাউথ ব্লকে ঘোরাঘুরি শুরু করলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেক্রেটারি ও স্পেশাল সেক্রেটারিকে তেল দিয়ে কিছু ফল হলো না। শেষে আশা প্রায় ছেড়ে দিয়েছি। এমন সময় আফ্রিকার ডেস্কের মিস্টার চোপড়ার সঙ্গে আড্ডা দিয়ে বেরোতে বেরোতে প্রায় 6:30 হয়ে গেল। বেরোবার সময় প্রাইম মিনিস্টারের ঘরের সামনে উকি দিতে গিয়ে দেখলাম প্রাইম মিনিস্টারের লিফটে ঢুকছেন। আমি তাড়াতাড়ি হুড়মুড় করে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। প্রাইম মিনিস্টারের গাড়ির দরজার সামনে এসে গিয়েছেন। পাইলট তার মোটরসাইকেল স্টার্ট দিয়েছে, কিন্তু চলতে শুরু করেনি।
এমন সময় ফরেন সেক্রেটারি প্রায় দৌড়তে এসে হাজির হলেন। কানে কানে প্রাইম মিনিস্টারের সঙ্গে কি যেন বললেন। প্রাইম মিনিস্টার আর ফরেন সেক্রেটারি আবার লিফটে উঠে উপরে চলে গেলেন। আমি একটু পাশে দাঁড়িয়ে সবকিছু দেখলাম, বুঝলাম সামথিং ভেরি সিরিয়াস অথবা সামথিং ভেরি আর্জেন্ট। তা নয়তো এভাবে ফরেন সেক্রেটারি প্রাইম মিনিস্টারকে অফিস ফিরে নিয়ে যেতেন না। আমি প্রাইম মিনিস্টারের অফিসের পাশে ভিজিটার্স রুমে বসে রইলাম। দেখলাম 20-25 মিনিট পর প্রাইম মিনিস্টার আবার বেরিয়ে গেলেন। প্রাইম মিনিস্টারকে এবার দেখে মনে হলো একটু যেন স্বস্তি পেয়েছেন মনে মনে। আমি আবারও কয়েক মিনিট অপেক্ষা করলাম। দেখলাম প্রাইম মিনিস্টার চলে যাওয়ার পরেই চায়না ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি মিস্টার মল্লিক ফরেন সেক্রেটারির ঘর থেকে বেরিয়ে এলেন। আমার আর বুঝতে বাকি রইল না চীন সম্পর্কে কিছু জরুরি খবর এসেছে। সেদিনের মতো আমি বিদায় নিলাম। পরের দিন থেকে মিস্টার মালিকের বাড়ি আর অফিস ঘোরাঘুরি শুরু করলাম। তবুও কিছু সুবিধা হলো না। শেষে ইউনাইটেড নেশনস মিশনের একজন সিনিয়র অফিসারের কাছে খবর পেলাম সীমান্ত বিরোধ আলোচনার জন্য চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইকে দিল্লি আসার আমন্ত্রণ জানিয়েছে। তিনি তা গ্রহণ করেছেন। খবরটি সে বাজারে প্রায় অবিশ্বাস্য হলেও যাচাই করে দেখলাম ঠিকই। দিল্লির বাজার তখন অত্যন্ত গরম, কিন্তু আমি খবরটা পাঠিয়ে দিলাম। ট্রাঙ্কল করে নিউজ এডিটরকে ব্রিফ করে দিলাম। পরের দিন ডাবল কলম হেডিং দিয়ে কেসেন্ট লিড হয়ে ছাপা হলো চৌ এন আই দিল্লি আসছেন। আমি বললাম একটু ধৈর্য ধরুন। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই লোকসভার কোচেন আওয়ারের পর স্বয়ং প্রাইম মিনিস্টার ঘোষণা করলেন প্রাইম চীন এলায় আমন্ত্রণ করে সীমান্ত বিরোধ আলোচনার জন্য দিল্লি আসছেন। বিনা মেঘে বজ্রপাত হলো অনেকের। আমি কিন্তু আনন্দে সেই ধেই করে নাচতে শুরু করলাম। রাত্রে এডিটরের টেলিগ্রাম পেলাম, কংগ্রাচুলেশন, স্পেশাল ইন্টিমেন্ট 250 উইথ ইমিডিয়েট এফেক্টেড। হাত তুলে ভগবানকে প্রণাম করলাম। সেই রাত্রে মেম সাহেবকে একটা টেলিগ্রাম করে সুখবরটা জানিয়ে দিলাম। পরের দিন মেম সাহেবেও একটা টেলিগ্রাম পেলাম, অ্যাকসেপ্ট কংগ্রাচুলেশনস অ্যান্ড প্রণাম স্টপ লেটার ফলোস। মেম সাহেব চিঠি পাওয়ার পর ভাবতে পারেনি ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে আমার সঙ্গে, কিন্তু সত্যিই ঘটলো। প্রাইম মিনিস্টারের সঙ্গে ইউরোপে যাওয়ার দুর্লভ সুযোগ এলো আমার জীবনে কয়েক মাসের মধ্যেই। বিদায় জানাবার জন্য মেম সাহেব দিল্লি ছুটে এসেছিল। আমি আশ্চর্য হয়েছিলাম, বলেছিলাম আমাকে সি অফ করার জন্য তুমি কলকাতা থেকে দিল্লি এলে। আমার দুটি হাত দোলাতে দোলাতে বলেছিল তুমি প্রথমবারের জন্য ইউরোপ যাচ্ছ আর আমি চুপ করে বসে থাকবো কলকাতায়। ওই কালো হরিণ চোখ ঘুরিয়ে ফিরিয়ে বলল, তাও আবার প্রাইম মিনিস্টারের সঙ্গে চলছো, আমি না এসে থাকতে পারি? পাগলির কথাবার্তা শুনে আমার হাসি পেত। কত হাজার হাজার লোক বিদেশে যাচ্ছে, তার জন্য 1,000 মাইল দূর থেকে ছুটে এসে বিদায় জানাতে হবে? দু হাত দিয়ে আমার মুখখানা তুলে ধরে মেম সাহেব বলল, এসেছি, বেশ করেছি, তোমাকে কৈফিয়ত দিতে আসবো? বলো দোলা বৌদি, এমন পাগলির সঙ্গে কি তর্ক করা যায়? যায় না। আমিও আর তর্ক করিনি। পাসপোর্ট, ভিসা, ফরেন এক্সচেঞ্জ আগেই ঠিক ছিল। এয়ার প্যাসেজ আগে থেকেই বুক করা ছিল। দুজন মিলে এয়ার ইন্ডিয়ার অফিসে গিয়ে টিকিটটা নেবার পর কর্নফ্লেক্সে কয়েকটা ছোটখাটো জিনিসপত্র কিনলাম। তারপর কফি হাউসে গিয়ে কফি খেয়ে ফিরে এলাম ওয়েস্টার্ন কোর্টে। ফেরার পথে মেম সাহেব বলল, দেখো, কাজকর্ম তো আজই শেষ করবে, কালকে কোনো কাজ করতে পারবে না। কেন, কাল কি হবে? আমি জানতে চাইলাম। ঘাড় বেঁকিয়ে চোখ ঘুরিয়ে বলল, বাহ, পরশু ভোরেই চলে যাবে, কালকের দিনটাও আমি পেতে পারি না? লাঞ্চের পর একটু বিশ্রাম করে বেরিয়েছিলাম বাকি কাজগুলো শেষ করার জন্য। তারপর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে গিয়ে দেখাশোনা করে ফিরে এলাম সন্ধ্যার পরেই। আমি এসে দেখি মেম সাহেব চমৎকার বালুচরি শাড়ি পরেছে, বেশ চেপে কান ঢেকে চুল বেঁধেছে, বিরাট খোঁপায় রূপার কাঁটাটা গুজেছে, রূপার চেনে টিবেটিয়ান টকটকে লাল একটা বিরাট টিপ ছাড়াও চোখে বোধহয় একটু সুরমার টান লাগিয়েছিল। আমি ঘরে ঢুকে মেম সাহেবকে দেখেই থমকে দাঁড়ালাম। ও মুখটা একটু নিচ করে চোখটা একটু ঘুরিয়ে আমার দিকে তাকালো, একটু হাসলো। আমি হাসলাম না, হাসতে পারলাম না। ঠিক আগের মতোই স্থির দৃষ্টি ওর দিকে চেয়ে রইলাম। ও আবার আমার দিকে একটু মুচকে হাসলো, জিজ্ঞাসা করলো, অমন স্থির হয়ে কি দেখছো? তোমাকে? ন্যাকামি করে ও আবার বলল, আমাকে? বুঝতে পারছো না? একটু হাসলো, বলল, তা তো বুঝতে পেরেছি, কিন্তু অমন করে দেখবার কি আছে? কেন দেখছি তা বুঝতে পারছো না? দেখবার কি কোনো কারণ নেই? মেম সাহেব এবার তর্ক না করে ধীর পদক্ষেপে দেহটাকে একটু দুলিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার দুহাত ধরে মুখটা একটু বেঁকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, খুব খারাপ লাগছে? আমি প্রায় চিৎকার করে উঠলাম, অসহ্য, অসহ্য।
সত্যি খারাপ লাগছে? অত খারাপ কিনা তা জানি না, তবে তোমাকে সহ্য করতে পারছি না। ও এবার একটু চিন্তিত হয়ে প্রশ্ন করলো, এসব খুলে ফেলবো? এতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিল ও এতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এবার ওকে পাশে টেনে নিয়ে বললাম, হে নিরুপমা, চপলতা আজই যদি ঘটে যায় তবে করিও ক্ষমা। আর হে নিরুপমা, আখি যদি আজও করো অপরাধ, করিও ক্ষমা। দোলা বৌদি, মেম সাহেব কোনো কথা বলল না। দুটি হাত দিয়ে আমার হাতটা জড়িয়ে ধরে মাথাটা হেলান দিয়ে বুকে মিহি সুরে গাইল, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি প্রশ্ন করলাম, আর কি করবে? মেম সাহেব গাইতে গাইতে বলল, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুল হারে, সোহাগ আমার মালা করে গলায় তোমায় দোলাবো। আমি বললাম, সত্যি? মেম সাহেব গজাননকে ডেকে চায়ের অর্ডার দিল। চা এলো। চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, তুমি কি এয়ার ইন্ডিয়া বা ট্যুরিস্ট ব্যুরোয় চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ? কেন কেন বলো তো? তা নয় তো এত রূপোর গহনা চাপিয়েছো কেন? আমার খুব ভালো লাগে। কেন, তোমার খারাপ লাগছে? পাগল হয়েছো? খারাপ লাগবে কেন? খুব ভালো লাগছে। সত্যি? সত্যি ছাড়া কি মিথ্যা বলেছি? যাই হোক, এত সাজলে কেন? তোমার ভালো লাগবে বলে। একটু থেমে আবার বলল, তাছাড়া? তাছাড়া কি? মুখটা একটু লুকিয়ে বলল, ইউরোপ যাচ্ছ, না জানি কত মেয়ের সঙ্গে আলাপ হবে, তাই যাতে চট করে ভুলে না যাও। আমাকে নিয়ে আজও এত ভয় তোমার? আমাকে একটু আদর করে মেম সাহেব বলে, না গো না, এমনি সেজেছি। সেদিন সন্ধ্যারাত্রি পরের দিনটা পুরোপুরি মেম সাহেবকে দিয়েছিলাম। তারপর বিদায়ের দিন এয়ারপোর্ট রওনা হবার আগে মেম সাহেব আমাকে প্রণাম করেছিল, আমি ওকে আশীর্বাদ করেছিলাম। কিন্তু তবুও চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হলো যেন কিছু বলবে। জানতে চাইলাম, কিছু বলবে? কিছু কথা না বলে মাথা নিচু করে ঠোঁট কামড়াতে কামড়াতে মুচকে হাসছিল। আমি ওর মুখটা আলতো করে তুলে ধরে আবার জানতে চাইলাম, কি কিছু বলবে? অনেকক্ষণ ধরে অনেকবার জিজ্ঞেস করার পর হতচ্ছাড়ি আমার কানে কানে বলেছিল, কি বলেছিল জানো দোলা বৌদি? বলেছিল, আমাকে আর একটু ভালো করে আদর করো। কি করব? বিদায় বেলায় এই অনুরোধ না রেখে আমি পারিনি। সত্যি একটু ভালো করেই আদর করলাম। ওর দেহে একটা চিহ্ন এঁকে দিলাম। এই চিহ্ন শুধু মেম সাহেবই দেখেছিল, কিন্তু দুনিয়ার আর কেউ দেখতে পারেনি। পালামের মাটি ছেড়ে আমি চলে গেলাম। ঘুরতে ঘুরতে শেষে লন্ডনে পৌঁছে মেম সাহেবের 4-5টা চিঠি একসঙ্গে পেলাম। বারবার করে লিখেছিলাম, ফেরার সময় তুমি দিল্লিতে না গিয়ে যদি সোজা কলকাতায় আসো তবে খুব ভালো হয়। কলেজের টেস্ট শুরু হয়েছে, সুতরাং এখন ছুটি নেওয়া যাবে না। অথচ তুমি ফিরবে আর আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করবো না, তা হতে পারে না। শেষে লিখেছিল, তুমি কবে, কোন ফ্লাইটে, কোন দমদম পৌঁছবে সেই খবর কাউকে জানাবে না। দমদম যেন ভিড় না হয়, শুধু আমি তোমাকে রিসিভ করব, আর কোনো তৃতীয় ব্যক্তি যেন এয়ারপোর্টে না থাকে। মেম সাহেব আমাকে বিদায় জানানোর জন্য কলকাতা থেকে দিল্লি ছুটে এসেছিল, সুতরাং আমি ওর এই অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। বন্ড স্ট্রিটে এয়ার ইন্ডিয়ার অফিসে গিয়ে আরও কিছুটা পেমেন্ট করে টিকিটটা চেঞ্জ করে আনলাম। তারপর রওনা হবার আগে মেম সাহেবকে একটা কেবল করলাম, রিডিং ডামহাম, এয়ার ইন্ডিয়া, স্যাটারডে মর্নিং। মজা করার জন্য শেষে উপদেশ দিলাম, ডোন্ট ইনফর্ম এনিবডি। সেদিন দমদমে অরেঞ্জ পাড়ের একটা তাঁতের শাড়ি আর অরেঞ্জ রঙের একটা ব্লাউজ পরে রোদ্দুরের মধ্যে মাথায় ঘোমটা দিয়ে মেম সাহেব রেলিংয়ের ধারে দাঁড়িয়েছিল আমার আগমন প্রত্যাশায়। আমার দুহাতে ব্রিফকেস, টাইপরাইটার্স, কেবিন ব্যাগ আর ওভারকোট থাকায় হাত নাড়াতে পারলাম না। শুধু একটু মুখের হাসি দিয়ে ওকে জানিয়ে দিলাম, ফিরে এসেছি। কাস্টম ইমিগ্রেশনের কাউন্টার পার হয়ে বাহিরে আসতেই ও আমার হাত থেকে টাইপরাইটার্স আর কেবিন ব্যাগ নিয়ে নিল। টার্মিনাল বিল্ডিং থেকে বেরোবার সময় জিজ্ঞাসা করলো, ভালো আছো তো? মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর জিজ্ঞাসা করলাম, তুমি? ভালো আছি। তারপর ট্যাক্সিতে উঠে মেম সাহেব আমাকে প্রণাম করলো। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, সুখে থাকো মেম সাহেব। নিশ্চয়ই সুখে থাকবো। তারপর আমি বলেছিলাম, জানো, এই শাড়ি আর ব্লাউজ পরে আমি তোমাকে ভারী ভালো লাগছে। খুব খুশি হয়ে হাসি মুখে হয়ে ও বলল, সত্যি বলছো? সত্যি বলছি, তোমাকে বড় শান্ত, স্নিগ্ধ ও মিষ্টি লাগছে। একটু পরে আবার বলেছিলাম, ইচ্ছা করছে তোমাকে একটু জড়িয়ে ধরে আদর করি। মেম সাহেব দুহাত জোর করে বলছিল, তোমার দোহাই, এই ট্যাক্সির মধ্যে আদর করো না। দোলা বৌদি, এমন করে এগিয়ে চলছিলাম আমি আর মেম সাহেব। আমি দিল্লিতে থাকতাম, ও কলকাতায় থাকতো। কখনো লুকিয়ে লুকিয়ে মেজদিকে হাত করে ও দিল্লি আসতো, কখনো বা আমি কলকাতা যেতাম। মাঝে মাঝেই আমাদের দেখা হতো। বেশি দিন দেখা না হলে আমি আর শান্তি পেতাম না। ইতিমধ্যে একজন নেভাল অফিসারের সঙ্গে মেম সাহেবের মেজদির বিয়ে হয়। বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে আমি কলকাতায় গিয়েছিলাম। একটা ভালো প্রেজেন্টেশনও দিয়েছিলাম।
মেজদির বিয়েতে গিয়ে ভালোই করেছিলাম। এই উপলক্ষে আমার সঙ্গে ওদের পরিবারের অনেকের আলাপ পরিচয় হলো। তাছাড়া ওই বাড়িতেই মেজদি আমাদের ব্যাপারটা পাকাপাকি করে দিয়েছিলেন। ওই বিয়ে বাড়িতেই মেজদি আমাদের ব্যাপারটাও পাকাপাকি করে দিয়েছিলেন। আমার হাত ধরে টানতে টানতে মেজদি ওর মার সামনে হাজির করে বলেছিলেন, হ্যাঁ মা, এই রিপোর্টারের সঙ্গে তোমার ছোট মেয়ের বিয়ে দিলে কেমন হয়? আমি এমন অপ্রত্যাশিতর জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। লজ্জায় আমার চোখ নাক মুখ লাল হয়ে উঠেছিল। তবুও আমি অনেক কষ্টে ভনিতা করে বললাম, আহ মেজদি, কি যাতা বলছেন? মেজদি এবার আমাকে এক দাবাত দিয়ে বলল, আর ঢং করবেন না, চুপ করুন। তারপর মেজদি আবার বলেন, কি মা, তোমার পছন্দ হয়? এত সহজে ওই কালো কুৎসিত হতচ্ছাড়ি মেয়েটাকে যে আমার মতো সুপাত্রের হাতে সমর্পণ করতে পারবেন মেম সাহেব তার স্বপ্নেও ভাবতে পারেননি। তাই বলেন তাই বললেন, তোমার যদি পছন্দ হয় তাহলে আর আমার কি আপত্তি থাকবে বলো? বিয়ে বাড়ি, ঘরে আরো অনেক লোকজনে ভর্তি ছিল। ওদের সামনেই মেজদি আমার ঘাড়ে একটা ধাক্কা দিয়ে বললেন, নিন, মাকে প্রণাম করুন। লজ্জায় আমার মাথা কাটা গেল, কিন্তু কি করব, প্রণাম করলাম। এবার মেজদি আমার মাথাটা চেপে ধরে বললেন, নিন, এবার আমাকে প্রণাম করুন। আমি প্রতিবাদ করলাম, আপনাকে কেন করব? মেজদি চোখ রাঙিয়ে বললেন, আহ, যা বলছি তাই করুন, নয়তো সবকিছু ফাঁস করে দেব। আশেপাশে সবাই গিলে গিলে মেজদির কথা শুনছিল আর হা করে আমাকে দেখছিল। আমি এদিক ওদিক বাঁচিয়ে অনেক কষ্টে মেজদিকে চোখ টিপে ইশারা করলাম। নেভাল অফিসারকে পেয়ে মেজদির প্রাণে তখন আনন্দের বন্যা। আমার ইশারাকে সে তখন গ্রাহ্য করবে কেন? তাই সবার সামনেই বলল, ওসব ইশারা টিশারা ছাড়েন, আগে প্রণাম করুন। তা নয়তো দোলা বৌদি, তুমি আমার অবস্থাটা একবার অনুমান করো। বিয়ে বাড়ি, চারিদিকে লোকজন গিজগিজ করছে, তারপর রণ রণমূর্তিধারী বধূবেশী মেজদি। বিরক্ত দেখিয়ে বেশি তর্ক করলে না জানি হাটের মধ্যে হাড়ি ভেঙে মেজদি কি সর্বনাশটাই করতো। ঢিপ করে একটা প্রণাম করেই পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু মেজদি আবার টেনে ধরে বলল, আহা, একটু দাঁড়ান। হুঙ্কার ছেড়ে বললেন, ওই যে দিদি দাঁড়িয়ে আছে, দিদিকে প্রণাম করুন। আমি একটু ইতস্তত করেই মেজদি আবার ভয় দেখালেন, খবরদার রিপোর্টার। অবাধ্য হলেই দিদিকেও প্রণাম করলাম। দিল্লি আসার দিন মেম সাহেব স্টেশনে এসেছিল। জানো, তোমাকে সবার খুব পছন্দ হয়েছে। স্টেশনে প্ল্যাটফর্মে সবার সামনেই ও আমাকে প্রণাম করলো, আমি ওকে আশীর্বাদ করলাম। দিল্লি মেল ছেড়ে দিল। এখানে মেম সাহেব উপন্যাসের 16তম পর্ব শেষ হয়ে গেছে। আশা করি খুব শীঘ্রই আপনাদের মাঝে 17তম পর্ব নিয়ে উপস্থিত হব। আজকের মতোই এখানেই বিদায়।